সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্নপত্র ফাঁস রোধে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন শিক্ষামন্ত্রী। ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনে জাপা প্রার্থী শাফিনের মনোনয়নপত্র বাতিল, আতিকুল ইসলাম সহ 5 জনের মনোনয়ন বৈধ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিকেলে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী, অংশ নিচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট। এবং বিপিএলে টস জিতে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বাঁচা মরার লড়াইয়ে সন্ধ্যায় খুলনার মুখোমুখি ঢাকা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি ফারজানা তানি। সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবছর প্রশ্নপত্র ফাঁস রোধ এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে রাজধানীর আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে একথা জানিয়েছেন তিনি। এদিকে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আরও দেখুন মুক্তা মাহমুদের রিপোর্টে। 10টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় আগে ভাগেই কেন্দ্রে উপস্থিত শিক্ষার্থীরা। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দেওয়ার প্রত্যাশা তাদের। এসএসসি পরীক্ষা টেনশন তো অবশ্যই হবে, আর প্রিপারেশন আমাদের মোটামুটি ভালোই। কোনো ঝামেলা হয়নি, কোনো জাম হয় না, সুন্দর করে আসতে পারছি। কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না এবং সুন্দর মতো আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিতে পারবো। একই প্রত্যাশা অভিভাবকদেরও। শুধু আমার না, সবার ছেলেই ভালো গ্রুপ, আশা করি এবার ভালো হবে। জাস্ট ক্লিন একটা পরীক্ষা হোক, এটাই চাই। এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টায় কেউ যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী। নিশ্চয়ই চাই যে একেবারে প্রশ্ন ফাঁস মুক্ত, নকল মুক্ত পরিবেশে আমাদের পরীক্ষা হোক। কঠোর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে সারা দেশে। আমি আশা করি যে কেউই এই ধরনের কোনো অপচেষ্টার সঙ্গে যুক্ত হবেন না। কোনোভাবে যদি কেউ কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন, এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে ৩,৪৯৭টি কেন্দ্রে এবার পরীক্ষায় বসেছে ২১,৩৫,৩33 জন শিক্ষার্থী। তাদের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩,১০,১৭২ জন, আর কারিগরি ও ভোকেশনাল শিক্ষার্থী ১,১০০,০০০। বিদেশে ৮টি কেন্দ্রেও অংশ নিচ্ছে ৪৩৪ জন পরীক্ষার্থী। পরীক্ষার আগে আবার শেষ মুহূর্তের একটু আছে। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। যশোর সদরে প্রশ্ন ফাঁসকারী চক্রের 2 সদস্যকে আটক করেছে পুলিশ। গত সন্ধ্যায় উপজেলার 7 মাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে প্রশ্নপত্র ফাঁস চক্রের কয়েকজনের সন্ধান মেলে। পরে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম ও কামরুজ্জামানকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা ল্যাপটপে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত তথ্য ও প্রশ্নের লিঙ্ক পাওয়া গেছে। এই চক্রের বাকি সদস্যদের আটক করতে অভিযান চলছে বলে জানান তিনি। ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। 28 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে 6 জন মনোনয়নপত্র দাখিল করেন। সকালে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের যাচাইয়ে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী আতিকুল ইসলাম সহ বাকি 5 জনের মনোনয়নপত্র বৈধতা পায়। খেলাপি ঋণের কারণে শাফিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম। শাফিনের মনোনয়নপত্র বাতিল হলেও ক্ষমতাসীন দলের প্রার্থী আতিকুল ইসলাম, পিডিপির শাহিন খান, এনডিএম-এর ববি হাজ্জাজ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও স্বতন্ত্র মোহাম্মদ আব্দুর রহিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন 18টি ওয়ার্ডের মধ্যে 4টির অবস্থান রাজধানীর উত্তর পশ্চিম কোণে, বিমানবন্দর ও উত্তরার সেক্টরগুলো ঘেঁষে। সেখানকার কোনো কোনো এলাকায় নাগরিক সুবিধার প্রায় সবই আছে, আবার কোথাও নেই তেমন কিছুই। মেয়র ও নতুন ওয়ার্ডগুলোর কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে তৈরি ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্বে থাকছে এই 4টি ওয়ার্ডের কথা জানাচ্ছেন খান আলামিন। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। উত্তরা হাউস বিল্ডিং থেকে সোজা পশ্চিমে 11 নম্বর সেক্টর। ভবনের গায়ে ভবন ঘেঁষে হাজারের ওপর অট্টালিকা গড়ে উঠেছে আধুনিক এই এলাকাটিতে। নাগরিক সুযোগ সুবিধার বেশিরভাগই এই সেক্টরের বাসিন্দারা ভোগ করছেন। উত্তরা 11, 12, 13 কিংবা 14 নম্বর সেক্টর, এই এলাকাগুলো যে এতদিন সিটি কর্পোরেশনের বাইরে ছিল তা ভাবাই যায় না। নাগরিক সুবিধার এমন কোনো দিক নেই যে এখানে অনুপস্থিত। তবে সেক্টরের বাইরে গেলেই চিত্রটা ভিন্ন। আলোর নিচে অন্ধকার অবস্থা। কাউন্সিলর প্রার্থীদের চ্যালেঞ্জ বাইরের দিকটা নিয়েই বেশি। উত্তরার এই 4টি সেক্টর এতদিন ছিল হরিরামপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। সেক্টরের মধ্যে হওয়ায় এগুলো সুযোগ সুবিধার দিক থেকে অনেকটা এগিয়ে আছে ইউনিয়নের অন্যান্য এলাকার তুলনায়। এখন অন্তর্ভুক্ত হয়েছে সিটি কর্পোরেশনে, তাই অবকাঠামোগত উন্নয়নের দিকে খুব একটা নজর দিতে হবে না নতুন মেয়র বা স্থানীয় কাউন্সিলরকে। সেক্টরের বাইরে যে এলাকাগুলো আছে এগুলো অনেকটাই অনুন্নত। লেক সংস্কারের অভাবে এখানে প্রচুর পরিমাণে মশার উপদ্রব হয়, অনেক অবৈধ স্থাপনা আছে। আমি যদি নির্বাচিত হই তাহলে জনগণকে পাশে নিয়ে আমি এই কাজগুলো করব। হরিরামপুর ইউনিয়নকে ভাগ করে 51, 52, 53 ও 54 নম্বর ওয়ার্ড গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। 40টি এলাকা নতুন ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বাইলজুড়ি, দলিপাড়া, বাউনিয়া, চান্দুরা, রানাভোলা, ডিয়াবাড়ি, কামারপাড়া এদের অন্যতম। মেট্রো রেলের ডিপো হিসেবে ডিয়াবাড়ি এরই মধ্যে পরিচিত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। তবে ডিপো এলাকার পাশেই ডিয়াবাড়ি গ্রামটি রয়ে গেছে অনেকটা অজপাড়া গায়ের মতো। সড়ক বেহাল, পানি গ্যাসের টানাটানি, সুয়ারেজের অনুপস্থিতি, এক কথায় নাগরিক সব সুযোগ সুবিধার সংকট। বাড়ি বুড়ো যারা হারা মিটার পাই, ভিতরে মানুষ মিটার পায় না, হাগদ অসুবিধা। অসুবিধা গ্যাসটা লাগবে, গ্যাসটা আর্জেন্ট দরকার। নতুন কমিশনার রাস্তাঘাট উন্নয়ন করবে, ড্রেনেজ সিস্টেম ভালো করবে, আইন শৃঙ্খলা একটু। 28 ফেব্রুয়ারি ভোট। ভোটাররা বেছে নেবেন আনিসুল হকের উত্তরসূরি ও নিজ ওয়ার্ডের কাউন্সিলরকে। সমস্যার সমাধান যাত্রার পালে যারা হাওয়া লাগাতে পারবেন তারাই পছন্দের শীর্ষে ভোটারদের। খান আলামিন, RTV, ঢাকা। 71 জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বিকেল 3:30টায় শুভেচ্ছা বিনিময় করবেন। এই অনুষ্ঠানে 71 জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সংলাপে অংশ নিলেও এবার প্রধানমন্ত্রী চা চক্রে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বিকেলে চা চক্রে জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়াও যুক্ত ফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোট, মহাজোট ও 14 দলের শরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। 71 জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশে বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর দ্বিতীয় সেতু নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। কাদের আরও বলেন, নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না, তাই বিএনপি অতীত থেকে শিক্ষা নিতে হবে। আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার। সারা দুনিয়ার সব গণতান্ত্রিক দেশগুলোই সরকার আজকে অভিনন্দন জানিয়েছে। এই অবস্থা বিএনপি একাই শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তারা ডাক দিলেও জনগণ সাড়া দেয়নি। আর এখন দেশে আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই। এই অবস্থা জনগণ বিএনপির ডাকে কেন রাস্তায় নামবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 30 ডিসেম্বর তৃতীয়বারের মতো গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় একথা বলেন তিনি। আওয়ামী লীগ যে সম্পূর্ণ রাষ্ট্রকে ধ্বংস করে দিল,
সংবিধানকে লঙ্ঘন করলো, সবকেই যাকে ধ্বংস করে দিল। যে দলটি গণতন্ত্রের কথা বলেছে, সংগ্রাম করেছে, সেই দলটি আজকে আবার দ্বিতীয়বারের মতো তারা গণতন্ত্রকে হত্যা করলো। আপনার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি যে অর্জন করেছেন গণতন্ত্র, আপনার অধিকার সব ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনারা বলছেন বিএনপির সমস্যা। বিএনপির কোনো সমস্যা নাই। বাংলাদেশের রোহিঙ্গা সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক। সকালে রাজধানীর একটি হোটেলে কসমস ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় একথা তিনি বলেন, গত 4 দশক ধরে নানা সমস্যা মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা পেয়েছে, তাই রোহিঙ্গা সংকটেও ইইউকে পাশে চায় বাংলাদেশ। এ বিষয়ে উদ্যোগী ভূমিকা নিয়ে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনারও প্রস্তাব দেন শহীদুল হক। সভায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি তিরিঙ্ক বলেন, আগের যে কোনো সময়ের মতোই বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে ইইউ। জানাবো অমর একুশে গ্রন্থমেলার খবর। আজ অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন সকাল 10টা থেকে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে শিশু চত্বরে শুরু হয়েছে শিশু প্রহর। সকাল থেকে শিশু কিশোরদের পদচারণায় মুখরিত বইমেলা। বিভিন্ন স্টলে বই দেখছে, নতুন বই কিনছে শিশু কিশোররা। দুপুর পর্যন্ত 40টি শিশুদের বই প্রকাশ হয়েছে। শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান 1, 2, 3 সিসিমপুরের নতুন 10টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে এবং সিসিমপুরের হালুম টুকটুকি শিকু ইকরির পরিবেশনা উপভোগ করে মেলায় আগত শিশু কিশোররা। পাঠ্য বইয়ের বাইরে গল্পের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিশু সাহিত্যিকরা। বিকেল 3টায় সব বয়সীদের জন্য মেলা উন্মুক্ত করা হবে। এই মুহূর্তে 21শে গ্রন্থমেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, চলছে 21শে বইমেলায় শিশু প্রহর। আপনি আমাদেরকে জানাবেন যে শিশু কিশোরদের কলকাকলিতে কতটা মুখর হয়ে রয়েছে বইমেলা? সানি, আপনাকে ধন্যবাদ। সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত শিশু প্রহর। আপনি জানেন যে অমর একুশে গ্রন্থমেলা শুরু হওয়ার পর থেকে কিন্তু প্রথম যে শুক্রবারটি ছিল আপনার গতকাল এবং গতকাল উদ্বোধন করার পর থেকে কিন্তু আজকে প্রথম শিশু প্রহর পেয়েছে শনিবার আজকে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এই মুহূর্তে একটু দুপুরের কারণে নামাজের বিরতির কারণে মেলায় একটু ভিড় কম, বাট সকাল থেকে আমরা কিন্তু দেখেছিলাম যে অনেক শিশু কিশোর বই মেলায় এসেছে, তারা নতুন নতুন বই দেখছে এবং বই কিনছে। এই যে পাঠ্য বইয়ের বাইরে শিশুদের যে পড়ার জগৎ রয়েছে, যে গল্পের বই বা বিভিন্ন তাদের যে মজার মজার গল্প কাহিনীর যে বই পড়ার আগ্রহ, সেই আগ্রহ কিন্তু আমরা দেখেছি। এবং সকালবেলায় কিন্তু শিশু প্রহরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বাংলা একাডেমির পরিচালক। এছাড়া জনপ্রিয় ধারাবাহিক অনুষ্ঠান 1, 2, 3 সিসিমপুরের যে শিশু চত্বর রয়েছে, শিশুদের যে এই বইমেলাকে কেন্দ্র করে তাদের বিভিন্ন যে অনুষ্ঠান রয়েছে এবং তাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু প্রকাশ করেছে। সিসিমপুর থেকে এবার 10টি বই, শিশুদের জন্য বিভিন্ন কল্পকাহিনী 10টি বই তারা প্রকাশ করেছে। সেই 10টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে বেলা 12টার দিকে। এছাড়া সিসিমপুরের যে চরিত্রগুলো রয়েছে হালুম টুকটুকি ইকরি, তারা বিভিন্ন পরিবেশনা ছিল, সেই পরিবেশনগুলো কিন্তু শিশুরা উপভোগ করছে। এছাড়া আজকে সকাল থেকে প্রায় আমরা জানতে পেরেছি যে 45টি বই শিশু সাহিত্য প্রকাশ হয়েছে। বিভিন্ন শিশু সাহিত্যিকরা যেই উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন যে এখনকার শিশুদের যে বাস্তবতা, যে ইন্টারনেটের কারণে বই পড়ার আগ্রহ কমে যাচ্ছে বলে অনেক আশঙ্কা করছেন। তারপর শিশু সাহিত্যিকরা মনে করেন যে এই বইমেলায় শিশু কিশোররা আসবে, তারা নতুন বই কিনবে এবং অভিভাবকদের প্রতিও আহ্বান জানিয়েছেন যাতে করে তাদের নতুন বই কিনে দেওয়া হয় এবং বইয়ের প্রতি আগ্রহী করে তোলা হয়। আমরা আপনাকে একটু বুঝে বলে রাখি যে শিশু চত্বরে কিন্তু আজকে সকাল থেকে অনেক ভিড় ছিল, এখন একটু ভিড় কমলেও স্বাভাবিকভাবেই মেলার এই দুপুর টাইমটাতে ভিড় একটু কম থাকে এবং শিশু চত্বরটা সকাল থেকে জমজমাট থাকলে অন্যান্য যে সাইট গুলো রয়েছে বই মেলা, এটি কিন্তু সবার জন্য উন্মুক্ত করা হবে বিকাল 3টায় এবং এই বিকাল 3টা থেকেই বড় থেকে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষই বই মেলায় আসবেন। এবং আমরা লক্ষ্য করেছি আজকে সকাল থেকে যে এই যে অন্যান্য শিশু চত্বরের বাইরের যে অংশটি রয়েছে সেই অংশে কিন্তু অনেক জায়গায় কাজ অসম্পূর্ণ রয়েছে এবং অনেক স্টল কিন্তু এখনো পুরোপুরি ভাবে সাজানো হয়নি। ধারণা করা হচ্ছে মেলা কর্তৃপক্ষ যারা বলছেন যে বাংলা একাডেমির যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন যে আতিকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ 21শে গ্রন্থমেলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আতিকা রহমান। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর হাজারীবাগ থেকে 2জনকে আটক করেছে র‍্যাব 2।
সকালে রাজধানী কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এমনটা জানালেন র্যাব 2 এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ মহিউদ্দিন ফারুকি। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ হিসাব সহ 21টি মোবাইল ফোন জব্দ করা হয়। দুর্নীতি দমন কমিশনের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্যে প্রতারক আনিসুর রহমান ও ইয়াসিন তালুকদারকে আটক করে র্যাব। প্রতারক চক্রটি 2014 সাল থেকে এমন অপরাধ ঘটিয়ে আসছে বলে জানায় র্যাব। এবং ক্ষেত্রবিশেষে দুদকের চেয়ারম্যান পরিচয় দিয়ে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে ফোন দিয়ে বলা হয় যে আপনার নামে একটা দুর্নীতি মামলার ফাইলটা চালু হয়েছে। 2014 সাল থেকে এই প্রতারক চক্রটা কাজ করে এবং এরা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। এ পর্যন্ত প্রায় 500 জন সরকারি কর্মকর্তা কর্মচারীকে তারা প্রতারণার মাধ্যমে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা হাতে নিয়েছে। খাগড়াছড়ির দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া ঝাড়ু ফুল। শীত মৌসুমে বৃষ্টির অভাবে জুম চাষ যখন অসম্ভব, তখন এই বিশেষ ফুলই দরিদ্র মানুষগুলোর মুখে অন্ন তুলে দিচ্ছে। শুধু জীবিকা নির্বাহই নয়, সরকারি সহযোগিতা পেলে ঝাড়ু ফুলকে শিল্পের পর্যায়ে নেয়ার স্বপ্ন দেখেন এখানকার মানুষ। খাগড়াছড়ি সংবাদদাতা শরীফুল ইসলাম ভুইয়ার তথ্য ও চিত্র জানাচ্ছেন অভি ইসলাম। পার্বত্য জেলা খাগড়াছড়ির মানুষের মূল জীবিকা জুম চাষ হলেও শীতের মৌসুমে কর্মহীন হয়ে পড়ে তারা। একদিকে বৃষ্টির অভাবে জুম চাষ বন্ধ, অন্যদিকে জীবিকার আর কোনো বন্দোবস্তই থাকে না। তখনই আশীর্বাদ হয়ে আসে পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্মানো ঝাড়ু বা উলু ফুল। নারী পুরুষ দল বেঁধে পাহাড় থেকে এই ফুল সংগ্রহ করে আটি প্রতি 15 থেকে 18 টাকায় স্থানীয় হাট বাজারে বিক্রি করে। এখন এটার সিজন, আমরা এগুলো জঙ্গল থেকে কেটে এখানে বিক্রি করে চাহিদা বেশি থাকায় মৌসুমী ব্যবসায়ীরাও বাণিজ্যিক উদ্দেশ্যে সংগ্রহ করেন উলু ফুল, পরে তা শুকিয়ে তৈরি করা হয় ফুলের ঝাড়ু। আগে আমি বেকার ছিল, এখন জারো খোলা হয়ে আমি জারো এখানে কাজ করতেছি, আমি মাসে 10,000 টাকা পাইছি। এখানে সদাগররা কিনে আনে মাঠে, আমরা শুকো টুকো দিই, দিয়ে বান্ডিল বান্ধি, বান্ডিল বাঁধার পরে ঢাকা থেকে সদাগর আসে, তাদের থেকে আমরা সেল দেয়। ফুল কেনা বেচা করে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। সাপ্তাহিক বাজার বারে আমি 10 টাকা করে এ ব্যবসার উন্নতি হলে এর সঙ্গে জড়িতরা যেমন লাভবান হবেন, তেমনি সরকারি রাজস্ব আদায়ও বাড়বে বলে মনে করেন বিভাগীয় বন কর্মকর্তা। জনগণ এই ফুলের ঝাড়ু বনাঞ্চল থেকে আহরণ করে দেশের বিভিন্ন জায়গায় তারা এটা পাঠায়, সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে সরকারি রাজস্ব পেয়ে থাকি। গত অর্থ বছরে প্রায় 5 লক্ষ টাকা আমরা রেভিনিউ পেয়েছি। যদি চাষাবাদ আমরা করতে পারি তাহলে হয়তো এটা আরো প্রান্তিক জনগণ আরো বেশি করে লাভবান হবে। গেল কয়েক বছর ধরে ঝাড়ু ফুল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে। অভি ইসলাম, টিভি। আজ উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক, বাংলা সাহিত্যের ছোট গল্পের বরপুত্র হিসেবে পরিচিত লেখক হাসান আজিজুল হকের 80তম জন্মদিন। এই উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। রাজশাহীতে লেখকের নিজ বাসভবনে 12টা 1 মিনিটে তাঁর পরিবারের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন। RTVর পক্ষ থেকে গুণী এই মানুষটির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে দীর্ঘায়ু কামনা করেন তিনি। এ সময় 21শে পদকপ্রাপ্ত এই কথা সাহিত্যিকের সঙ্গে একান্ত আলাপচারিতায় তার কর্মময় জীবন নিয়ে কথাবার্তা হয় দুজনের। আয়ু ভিক্ষা করে কি হবে, আপনি লিখতেও ইচ্ছে করে এবং অকর্ষিত জমি বেশি থেকে গেল, কর্ষিত এবং আবাদ করা হলো না, এরকম জায়গা অনেক আছে। 80 বছরের যুবক আমি অনেকবার বলেছি, কারণ ওনাকে আরো অনেক বছর আমরা পেতে চাই, সেই লোভ আমি সংবরণ করতে পারি না কোনোভাবে। ওনার কাছে আমাদের প্রত্যাশা অনেক। উনি বলেছেন যে ওনার অনেক প্রাপ্তি আছে, ওনার লেখনী ততদিন থাকবে ততদিন উনি বেঁচে থাকবেন। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্নপত্র ফাঁস রোধে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন শিক্ষামন্ত্রী। ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনে জাপা প্রার্থী শাফিনের মনোনয়নপত্র বাতিল, আতিকুল ইসলাম সহ 5 জনের মনোনয়ন বৈধ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিকেলে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী, অংশ নিচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট। এবং বিপিএলে টস জিতে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বাঁচা মরার লড়াইয়ে সন্ধ্যায় খুলনার মুখোমুখি ঢাকা।
দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক অভিনন্দন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।